কি গো মিসকে, হলো কিছু? আজকেও তো খালি হাতে ফিরে এলে। বলি, কতদিন আর এভাবে বলো? হরিণ দাদা এসেছিল একটু আগে, আমাকে তো ভীষণ বকে গেল। কেন গিন্নি, কি হয়েছে? হরিণ কেন এসেছিল? তোমার কি মাথাটা একদম গেল নাকি? হরিণ দাদার কাছে যে 5,000 টাকা ধার নিয়েছো কয়েক মাস আগে, সেটা কি ভুলে গেছো নাকি? ওহো, তাই তো। সব জায়গায় এত এত ঋণ করেছি যে দিন দিন ভুলেই যাচ্ছি। তো হরিণ দাদা কি বলেছে তোমায়? কি আর বলবে, বলেছে আমরা যদি 10 দিনের মধ্যে টাকা শোধ করতে না পারি, তাহলে আমাদের টাকা পয়সা সবকিছু মাফ করে দিয়ে আমাদের বাড়ি দখল করে নিবে আর আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কি বলছো কি গিন্নি? তাহলে তো মনে হয় আমাদের এবার ভিটে ছাড়াও হতে হবে। এখন তো খেতে না পারলেও শান্তিতে ঘুমাতে পারছি, দুদিন পর তো সেটাও পারবো না। ওরা তো ভুল কিছু বলেনি বলো। এখন যা অবস্থা চলছে সবারই ঘরে ঘরে অভাব, কষ্টের দিন যাচ্ছে। এর মাঝে কেউ এতদিন ধারের টাকা ফেলে রাখে নাকি বলো? হ্যাঁ গিন্নি, তা ঠিক। শোনো, তুমি তাদের সাথে একদম খারাপ ব্যবহার করবে না, ক্ষমা চেয়ে দুদিন সময় চেয়ে নিবে। আচ্ছা ঠিক আছে মিসকে। এদিকে তারা এখনো আয় রোজগার করতে পারে না। মিসকে অভাবে প্রায় পুরো বনে টাকা ধার করেছে, আর এখন পাওনাদাররা সেই টাকার জন্য চিৎকার চেঁচামেচি করছে। মিসকে, এই মিসকে, বলি বাড়িতে আসিস কি? বেরিয়ে আয়। কিরে মিচকে, আমার ডাক কি শুনতে পাচ্ছিস না নাকি? পাজি শিয়ালের এমন ডাক শুনে মিসকে আর শেফালি শিয়ালিনী বাইরে বেরিয়ে আসে। আরে দাদা, আপনি আসুন আসুন, বসুন। না না, আমি এখানে কোনো বসতে আসিনি। আমি আমার পাওনা টাকা আদায় করতে এসেছি। আমার কাছে যে 500 টাকা ধার নিয়েছিলি, সেটা কবে দিবি শুনি? কিরে মিচকে, কথা বলতিস না কেন? ইয়ে মানে দাদা, আমাকে 2 দিন সময় দাও, আমি ঠিক তোমার টাকা তোমায় দিয়ে দিব। আসলে আমার হাতে এখন কোনো টাকা নেই। শোন, আমার টাকা তো আমাকে দিতেই হবে, কিন্তু 2 দিন পর বলতে বলতে তো 2 মাস হয়ে গেল, এখনো তো আমি কোনো টাকা পেলাম না। আসলে দাদা, আমার কোনো আয় রোজগার নেই তো, কি করে আর শোধ করি বলো? আরে থাম থাম, তোর অভাবের কথা শুনে কি আমার কোনো লাভ আছে নাকি? আমি তোর কাছে টাকা চাইতে এসেছি। আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মাঝে টাকা দিতে না পারলে বাকি পাওনাদাররা সহ তোকে নিয়ে রাজামশাইয়ের কাছে নালিশ বসাবো, এই বলে দিলাম। এসব বলেই পাজি শিয়াল রাগে সেখান থেকে চলে যায়। আর মিসকে ও শেফালি ভীষণ চিন্তায় পড়ে যায়। মিসকে, ও মিসকে, এবার আমাদের কি হবে? যারা যারা টাকা পায় তারা সবাই তো আমাদের উপর ক্ষেপে আছে। এবার সবাই যদি আমাদের বাড়ি একসাথে ঘেরাও করে, তখন কি হবে বলো? কি করব আমরা? কি আর করব, বাড়ি ছেড়ে দিয়ে পথে গিয়ে আশ্রয় নিতে হবে। বাড়িটা আমার বাবার শেষ স্মৃতি হিসেবে ছিল, এটাও এখন হারাবো। সেদিন ব্যবসার লসের কারণে আজ আমাদের এত ঋণ হলো। দেখেছো, এক সময় অন্যের বিপদে আমরা পাশে দাঁড়াতাম, আর এখন আমাদের পাশে কেউ নেই। এটাই বাস্তব। তবে গিন্নি, আমাদের রোজগারের কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এভাবেই তারা গভীর চিন্তা করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো বুদ্ধি বের করতে পারে না। মিসকে পশুদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু মিসকে কেউ কোনো কাজ দেয় না। মিসকে, এই মিসকে, কুয়ো থেকে কিছু পানি তুলেছি, কিন্তু দেখো না, পানিগুলো কেমন জানি গন্ধ করছে, আর তেলের মতো। এই মিসকে, মিসকে, দেখে যাও না, পানিগুলো কেমন যেন তেলের মতো গন্ধ করছে। শেফালি শিয়ালিনীর ডাক শুনে মিসকে সেখানে তাড়াতাড়ি চলে আসে, আর কুয়োর পানি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। গিন্নি, ও গিন্নি, আমাদের তো ভাগ্য খুলে গেছে গো। এগুলো তো পানি না, এগুলো হলো তেল, যেগুলো দিয়ে গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি চলে। হ্যাঁ গো, তুমি সত্যি কথা বলছো। তাহলে আমরা তেলের খনি পেয়ে গেলাম। এভাবে একদিনের মাঝে যে আমাদের ভাগ্য খুলে যাবে, তা তো কল্পনাও করতে পারিনি। এগো গিন্নি, সৃষ্টিকর্তা আমাদের কথা শুনেছে। এবারে তেল বিক্রি করে আমরা সবার ঋণ শোধ করব, আর ধনীও হয়ে যাব, আর আমাদের মতো যারা অসহায় আছে তাদেরকেও সাহায্য করব। ঠিক আছে গো, তবে কাউকে কিছু বুঝতে দেয়া যাবে না, নয়তো দেখবে ঝামেলা হয়ে যাবে, আর চারদিক দিয়ে আমাদের শত্রু হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছো। এরপর থেকে মিসকে আর শেফালি শিয়ালিনী মিলে রাতে করে চুপি চুপি কুয়ো থেকে তেল তুলে নেয়, আর দিনের বেলা তা বিক্রি করতে থাকে। পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের জন্য তেল কিনতো। এই মিচকে, আমাকে 200 টাকার তেল দে তো।
সত্যি রে মিচকে, তুই এই দোকানটা দেওয়াতেই আমাদের বেশ উপকার হয়েছে। আগে তো আমাদের এই তেল কেনার জন্য শহরে যেতে হতো, এখন তোর কাছেই পাচ্ছি। আশীর্বাদ করবেন দাদা। এভাবেই মিসকে প্রতিদিন তেল বিক্রি করতে থাকে। মিচকে, এই মিচকে, আমার 500 টাকা কোথায়? আমার টাকা দেওয়ার কথা ছিল না আজকে? তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে 500 টাকা তোমার। সবাইকে টাকা দিয়েছি, শুধু তুমিই বাকি ছিলে। এই নাও দাদা, টাকা নাও। হ্যাঁ রে মিচকে, বলিস কি? তুই কিনা সবার টাকা শোধ করেও দিলি, তাও এই কদিনে? সামান্য তেল বিক্রি করে এত টাকা? আচ্ছা যাই হোক, দে, চলে যাই। এরপর পাজি শিয়াল টাকা নিয়ে চলে যায়। আর এভাবেই ওরা প্রতিদিন তেল বিক্রি করতে থাকে। হ্যাঁ গো, ঘরে তো অনেক টাকা জমেছে। আমি বলছিলাম কি, যদি কয়েকটা গহনা বানানোর অনুমতি দিতে তাহলে কিন্তু বেশ ভালো হতো। সে না হয় বানাবে গিন্নি, কিন্তু এত গহনা দেখলে তো আমাদের সবাই সন্দেহ করবে, কারণ এই কয়েকদিনে তেল বিক্রি করে তো এত টাকা লাভ করা সম্ভব না। মিসকে এত করে বলার পরও শেফালি অনেকগুলো গহনা বানায় আর সেই গহনা পরে। শেফালির গহনা বানানোর কথা পুরো জঙ্গলের নারী সমাজে প্রচার হয়ে যায়। হ্যাঁ রে, তোরা এত কি নিয়ে কথা বলছিস রে? কাজ বাদ দিয়ে হা করে গল্প করছিস? জঙ্গলে আবার নতুন করে কিছু হয়েছে নাকি? কোনো নতুন খবর থাকলে বল আমাকে। হ্যাঁ রে, তুই কি শুনিসনি নাকি? নাকি তোর চোখে কিছু পড়েনি বলতো আমাকে? না রে, আমি তো কিছু দেখিনি। ওই শেফালি দিদি পানি নিতে এসেছিল রে, শরীর ভর্তি গহনা ওর। বাবা, এত টাকা কোথায় পেলো? কোনো গুপ্তধন পেয়েছে নাকি? শুনেছিস কিছু কি? তাই নাকি রে? তাহলে তো আমার খোঁজ খবর নিতে হয়। তোরা এত ভাবিস না, আমি ঠিক খুঁজে বের করব। পর শিউলি পানি নিয়ে বাড়িতে চলে যায়। এই যে বাজি, বসে বসে গান্ডে পিন্ডে গিলছো। ওইদিকে মিচকে শিয়াল যে দিন দিন ধনী হয়ে যাচ্ছে, সেই খোঁজ খবর কি রাখো? ওর বউ শেফালি নাকি গা ভর্তি গহনা পরে ঘুরে বেড়াচ্ছে, সে খবর কি রাখো না? অথচ এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কিছুই দাওনি। গিন্নি, আমিও তো দেখেছি ওই মিসকে তেল বিক্রি করছে, আবার সব ঋণের টাকাও নাকি শোধ করে দিয়েছে, গা ভর্তি গহনাও বানিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি এত কিছু করা কি করে সম্ভব? শোনো, তুমি বরং এখন ওদের বাড়িতে যাও আর গিয়ে শুনে আসো, দেখো কিছু জানতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এটা তুমি একদম মন্দ বলনি। এরপর পাজি শিয়াল মিসকের বাড়িতে যায়। আরে দাদা, তুমি এসো এসো, বসে পড়ো। না রে, আমি বসতে আসিনি। শুনলাম অনেক নাকি টাকা পয়সার মালিক হয়েছিস, আবার গহনাও বানিয়েছিস। তো এত টাকা কোথা থেকে আসে? কোথা থেকে আবার? দেখছোই তো আমি তেল বিক্রি করছি, সেখান থেকে যা লাভ পাই আর কি। হ্যাঁ বুঝলাম লাভ পাস, কিন্তু তাই বলে এত টাকা তো লাভ হওয়ার কথা না। যে দুদিনেই সব ঋণ শোধ করে আবার বউকে গহনাও বানিয়ে দিয়েছিস। তো শহরের কোন পাম্প থেকে তেল নিয়ে আসিস শুনি? মানে দাদা, ওই যে কি বলতে পারছিস না তাই তো? আমি জানতাম এখানে ঠিক অন্য কোনো গল্প আছে। ভালোই ভালোই আমাকে কালকের মাঝে বলে দিবি, নয়তো জঙ্গলে সবাই মিলে ঠিক রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। আমি কাল রাতে আবার আসবো। দেখেছো গিন্নি, তোমায় বলেছিলাম না এমন করে গহনা বানিও না। শোনোই তো আমার কথা, এখন দেখেছো? আমি তো বুঝতে পারিনি গো, তবে এবার কি হবে আমাদের? কি আর হবে, আজকে আমাদের একটা বুদ্ধি বের করতেই হবে। গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি আছে, এজন্য তোমাকে রাক্ষসী সাজতে হবে। সে না হয় সাজবো, কিন্তু তোমার মাথায় কি ঘুরছে তা তো আগে বলো আমাকে। এরপর মিসকে শেফালিকে তার বুদ্ধির কথা খুলে বলে, আর বুদ্ধি শুনে শেফালি ভীষণ হাসতে থাকে। এভাবেই সে দিন কেটে যায়। পরদিন রাতে আবার পাজি শিয়াল আসে। কিরে মিচকে, বল আমাকে, কোথায় পাচ্ছে সেসব? দাদা, এই যে এই কুয়ো থেকে আমরা তেল উঠাই গো, এখানে তেলের খনি আছে। আরে আরে, কি শুনছি এসব আমি? আমাকেও ভাগ দিতে হবে, নয়তো সবাইকে বলে দিব, তখন তুই সব হারাবি। না না দাদা, আমি সব হারাতে চাই না, তুমি যা বলবে তাই হবে। তুমি যাও, তেল তুলতে যাও। এরপর পাজি শিয়াল সেই কুয়োতে তেল তুলতে যায়, আর যেই না তেল তুলতে যাবে অমনি রাক্ষসী চলে আসে। এই কে রে তুই? তোর তো সাহস কম না, আমার কুয়োয় গিয়ে তেল তুলছিস? মিসকে অনেক ভালো, তাই আমি ওকে কিচ্ছু বলিনি, কিন্তু তুই তো লোভী, তাই তোর ঘাড় মোটকে খাবো আমি। না 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 না, আমার জীবন
অনেক দামি। বাবা গো বাবা, চাই না আমার তেল, তবু আমার গারমটকে খেও না। এই মিচকে, কিছু বল। আমি আর কি বলবো রে, আমারও তো ভয়ে গা ছমছম করছে। আচ্ছা খাবো না, তাহলে বল আজ থেকে কাউকে কিছু বলতে পারবি না, আর নতুন করে কোনো ফোন দিয়ে আটতে পারবি না। তাহলে যেখানেই পালাবি না কেন, তোকে আমি গার মটকে খাবো। ঠিক আছে ঠিক আছে, রাজি রাজি, আমি রাজি। এসব বলে পাজি সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। গিন্নি গো গিন্নি, তুমি তো দেখছি একদম ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ গো হ্যাঁ, এই পাজি আর কোনো শয়তানি করার সাহস পাবে না। এমন শিক্ষা দিয়েছি না, বুঝতেই পারবে না যে আমি রাক্ষস এসেছে এতক্ষণ ওকে ভয় দেখালাম। এরপর থেকেই ওরা আবার আগের মতো তেল বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে।